প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে স্বাগত জানাই ফিজিক্স কালচার চ্যানেলে। আজ আমরা শুরু করব নিউটনের গতিসূত্র অধ্যায়টি। এখন নিউটনের গতিসূত্র অধ্যায়টি শুরু করার আগে আমরা স্মৃতিবিজ্ঞানে কিছুটা আলোচনা করেছি। সেখানে মূলত কি আলোচনা করা হয়েছে, যে কোনো বস্তুকণার গতির কারণকে অনুসন্ধান না করে শুধুমাত্র বেগ ও ত্বরণের ধারণার অবতারণা করে জ্যামিতিক উপায়ে গতির বর্ণনা করা হয়েছে। এখন কোনো বস্তুকণা কেন গতিশীল হবে, অর্থাৎ গতিশীল বস্তুকণার গতির কারণ যদি অনুসন্ধান করতে চাই তাহলে এই চ্যাপ্টার আমাদের পড়তে হবে। তাহলে গতিশীল বস্তুকণার গতির কারণকে অনুসন্ধান করাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়। প্রযুক্ত বলের প্রভাবে কোনো বস্তুর গতি কীরূপ হয় তা আলোচনা করাই হলো গতিবিদ্যার উদ্দেশ্য। বলবিদ্যার যে অংশে বড় বড় বস্তুর গতি নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলি ক্লাসিক্যাল মেকানিক্স বা সনাতন বলবিজ্ঞান। আর এই ক্লাসিক্যাল মেকানিক্স মূলত নিউটনের তিনটি গতিসূত্রের উপর প্রতিষ্ঠিত। যদিও বস্তুর গতিবেগ আলোর গতিবেগের সঙ্গে তুলনীয় গতিবেগে যদি চলে তাহলে নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য হয় না। তখন আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির সাহায্য নিতে হয়। এখন আমরা নিউটনের তিনটি গতিসূত্র জেনে নেব। 1687 খ্রিস্টাব্দে স্বনামধন্য বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপিয়াতে বস্তুর গতি সংক্রান্ত তিনটি সূত্র লিপিবদ্ধ করেন। সেই সূত্রগুলি আসলে নিউটনের গতিসূত্র নামে পরিচিত। তাহলে প্রথম গতিসূত্র বা প্রথম সূত্র কি বলছে, যে কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করে অবস্থার পরিবর্তনে বাধ্য না ঘটালে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, আর গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে বিষয়টি কীরকম হচ্ছে, কোনো একটি বস্তু ধরো স্থির অবস্থায় আছে, বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে বস্তুটি সারা জীবন স্থির অবস্থায় থাকবে। আর একটি বস্তু হয়তো গতিশীল বস্তু, সেই গতিশীল বস্তুর উপর যদি বল প্রয়োগ না করা হয় তাহলে কি হবে, ওই বস্তুটি সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে, সারা জীবন চলতে থাকবে। সেটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র জেনে নিই। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুটিতে প্রযুক্ত বলের সমানুপাতিক, আর বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেই দিকে হবে। তাহলে কোনো একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার নির্ভর করবে কার উপর, প্রযুক্ত বলের উপর। তাহলে প্রযুক্ত বল এবং বস্তুর ভরবেগের পরিবর্তনের হার পরস্পর সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন সেই দিকে হবে। আর তৃতীয় সূত্র কি বলছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি কি বিষয় আমরা জানতে পারি। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা মূলত বস্তুর জড়তা ধর্ম বা জাড্য ধর্ম সম্পর্কে ধারণা পাই। তার মানে ইনার্শিয়া অফ এ বডি। তাহলে বস্তুর জড়তা ধর্ম সম্পর্কে জানা যায়। আর কি জানা যায়, কনসেপ্ট অফ ফোর্স, বলের ধারণা আমরা পাই। তাহলে আমরা প্রথম গতিসূত্র থেকে কি জানতে পারছি, যে বাইরে থেকে বল প্রয়োগ করে বাধ্য না করলে স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে,
আর গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে স্থির বস্তু স্থির অবস্থায় থাকার একটা টেন্ডেন্সি আছে, আর গতিশীল বস্তু গতি অবস্থা বজায় রাখার একটা টেন্ডেন্সি আছে। এই যে স্থির বস্তু স্থির অবস্থায় থাকার যে টেন্ডেন্সি বা গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকার যে টেন্ডেন্সি, সেটাকে আমরা বলি বস্তুর জড়তা ধর্ম বা জাড্য ধর্ম। ক্লিয়ার? তাহলে কোনো বস্তু তার নিজ নিজ অবস্থায় থাকতে চায়, এই যে নিজ নিজ অবস্থায় থাকার যে টেন্ডেন্সি, তাকে আমরা বলবো বস্তুর জড়তা ধর্ম বা জাড্য ধর্ম। বস্তুর জড়তা দুই প্রকারের হতে পারে। কি? স্থির বস্তু স্থির অবস্থায় থাকার যে টেন্ডেন্সি, তাকে আমরা কি বলবো? স্থিতিজাড্য বা ইনার্শিয়া অফ রেস্ট। আর গতিশীল বস্তু গতি অবস্থায় থাকার যে টেন্ডেন্সি, তাকে আমরা বলবো গতিজাড্য বা ইনার্শিয়া অফ মোশন। তাহলে ইনার্শিয়া অফ এ বডি কি হচ্ছে? ইনার্শিয়া অফ রেস্ট স্থিতিজাড্য। আর কি হতে পারে? ইনার্শিয়া অফ মোশন। এখন স্থিতিজাড্যের অনেক উদাহরণ প্র্যাকটিক্যাল লাইফে আমরা লক্ষ্য করি। কীরকম? ধরো কোনো গাড়ি স্থির অবস্থা থেকে হঠাৎ চলতে শুরু করলো, তখন কি হয়? তখন আমরা পিছনের দিকে হেলে যাই। কেন? কারণ হঠাৎ করে গাড়িটি স্থির অবস্থা থেকে গতিশীল হয়েছে, কিন্তু আমাদের শরীরের উপরের অংশ সাধারণত স্থির অবস্থায় থাকতে চায়, তার কারণে পিছনের দিকে আমরা হেলে যাই। আবার ধরো একটি কম্বলকে ঝুলিয়ে রেখে যদি আঘাত করা হয়, তাহলে সেই কম্বল থেকে ধূলিকণাগুলি সেপারেট হয়ে যায়। কেন সেপারেট হয়ে যায়? কারণ হচ্ছে কম্বলটি গতিশীল হলেও ধূলিকণাগুলি স্থির অবস্থায় থাকতে চায়। স্থির অবস্থায় থাকতে চাওয়ার কারণে কম্বল থেকে ধূলিকণাগুলি সেপারেট হয়ে যায়। তাহলে এই রকমের অনেক উদাহরণ কিন্তু আমরা প্র্যাকটিক্যাল লাইফে লক্ষ্য করি। তোমরা বইয়ে দেখবে অনেকগুলি উদাহরণ দেওয়া আছে, একবার মোটামুটি দেখে নিও। এবার আমরা ইনার্শিয়া অফ মোশন অর্থাৎ গতিজাড্য, অর্থাৎ কোনো গতিশীল বস্তু যে ধর্মের জন্য গতিশীল অবস্থায় বজায় রাখতে চায়, তাকে আমরা কি বলি? গতিজাড্য। যদিও এই স্থিতিজাড্যের মতো গতিজাড্যকে খুব সহজে ব্যাখ্যা করা যায় না। কেননা ধরো ভূপৃষ্ঠে কোনো বস্তুকে গড়িয়ে দেওয়া হলো, বল প্রয়োগ করা হলো, গতিশীল হলো। গতিশীল হওয়ার পর দেখা যায় কিছুক্ষণ পর বস্তুটি থেমে যাচ্ছে। আসলে তো থেমে যাওয়ার কথা না, সে তো সারা জীবন গতিশীল থাকার কথা। কিন্তু কি হয়? বস্তুটির উপর বায়ুর বাধা কাজ করে এবং এই যে ভূপৃষ্ঠে গড়িয়ে দেওয়া হলো, ভূপৃষ্ঠের সঙ্গে যে ঘর্ষণ বল কাজ করার জন্য বস্তুটি একসময় থেমে যায়। তাহলে স্থিতিজাড্যের তুলনায় গতিজাড্যের ব্যাখ্যাটা তুলনামূলক একটু কঠিন হয়। তাও আমরা আলোচনা করি কি, যে কোনো একটি বাস গতিশীল, তাহলে সেই বাসের যাত্রী সেও গতিশীল। এখন হঠাৎ করে বাস যদি ব্রেক কষে, তাহলে ব্রেক কষলে কি হয়? অনেক সময় আমরা সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ি। কেন? কারণ হচ্ছে বাসটি তাৎক্ষণিকভাবে স্থির অবস্থায় আসলেও আমাদের শরীরের উপরের অংশটি স্থির অবস্থায় আসতে পারে না, সেই জন্য সামনের দিকে আমরা হুমড়ি খেয়ে পড়ি। যেমন ধরো একটি ফ্যান ইলেকট্রিক অন অবস্থায় আছে, ঘুরছে। এখন যদি অফ করে দেওয়া হয়, তাহলে অফ করার সঙ্গে সঙ্গেই কিন্তু ফ্যানটি স্থির অবস্থায় আসতে পারে না, কারণ গতিজাড্যের জন্য। এরকমের সাধারণ এক্সাম্পল অনেক আমরা লক্ষ্য করি, সাধারণ বইয়েও প্রচুর এক্সাম্পল দেওয়া থাকে, সেইগুলি তোমরা একবার দেখে নিও। তারপরে দেখো, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের ধারণা পাই। কোনো বস্তুর উপর বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয়, তাহলে স্থির বস্তু স্থির অবস্থা থাকবে, আর গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে বলের সংজ্ঞা যদি দিতে যাই, তাহলে কি বলবো? বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তু স্থির
বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাকে বলা হবে বল। তাহলে যা প্রয়োগ করে কোনো স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটানো হয় বা ঘটানোর চেষ্টা করা হয়, তাকে আমরা বলবো বল। বল ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি হওয়া মানে বলের একটি নির্দিষ্ট দিক থাকবে। দিক কোন দিকে হবে? যে বল তুমি প্রয়োগ করছো, বল প্রয়োগ করার ফলে বস্তুটিতে ত্বরণ সৃষ্টি হচ্ছে, ত্বরণের দিক যে দিকে হবে বলের দিক সেই দিকে হবে। ক্লিয়ার? তাহলে বল একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশি হওয়ার কারণে বলের সংযোজন বা বিয়োজন যদি করতে চায় তাহলে ভেক্টরের সংযোজন বিয়োজনের নিয়মে করতে হবে। এখন কোনো বস্তুর স্থিতি বা গতি বা ত্বরণ তখনই অর্থবহ হয় যখন একটি নির্দেশতন্ত্রের উল্লেখ থাকে। কেননা কোনো বস্তুর স্থিতি, গতি বা ত্বরণ এগুলি নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে। তাহলে তোমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগছে যে স্যার, নিউটনের প্রথম গতিসূত্রটি কি সব নির্দেশতন্ত্রের ক্ষেত্রেই প্রযোজ্য হবে? ধরো একটি অবাধে অবতরণশীল একটি লিফটের ছাদ থেকে একটি তারের সাহায্যে একটি বাল্ব ঝোলানো আছে। ধরো এই হচ্ছে একটি লিফট, এই লিফটের ছাদ থেকে একটি বাল্ব ঝোলানো আছে। তাহলে এই বাল্বের উপর দুটি বল ক্রিয়াশীল হবে। একটি নিচের দিকে কাজ করবে ওজন W, আর এই যে তার, এই তারের যে টান ঊর্ধ্বমুখে কাজ করবে সেটা T। তাহলে এই বাল্বের উপর নিম্নমুখী যে বল সেটা কত হচ্ছে? W - T। ক্লিয়ার? তাহলে এই লিফটের মধ্যে কোনো ব্যক্তি, সেই ব্যক্তির সাপেক্ষে এই বস্তুটি স্থির অবস্থায় আছে। তাহলে এই যে এই বস্তু অর্থাৎ বাল্বটি স্থির অবস্থায় আছে। তাহলে এই স্থির অবস্থায় থাকা মানে ত্বরণ শূন্য, আর ত্বরণ শূন্য মানে ক্রিয়াশীল বল শূন্য। তাহলে ক্রিয়াশীল বল যদি শূন্য হয় তাহলে নিউটনের প্রথম গতিসূত্র অনুসারে W - T = 0। ক্লিয়ার? তাহলে এখান থেকে W = T। ক্লিয়ার? এই একই ঘটনা ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আছে এরকম কোনো ব্যক্তির সাপেক্ষে হিসাব করি তাহলে কি হবে? তাহলে ওই ব্যক্তির সাপেক্ষে এই বাল্ব কি হবে? যেহেতু লিফটটি অবাধে নিচের দিকে নামছে, তাহলে সেই বাল্বটিও অবাধে নিচের দিকে নামছে। তাহলে ওই ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আছে যে ব্যক্তির, তার সাপেক্ষে এই যে বাল্ব, সেই বাল্বটি অভিকর্ষ ত্বরণের নিচের দিকে নামছে। অর্থাৎ অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যেমন ত্বরণ অভিকর্ষ ত্বরণ হয় সেরকম। তাহলে আমরা কি লিখতে পারবো? যে নিম্নমুখী বল W - T সমান কত হবে? যদি এই বাল্বটির ভর m হয় তাহলে m × g। তাহলে এটা আমরা কোথা থেকে লিখলাম? নিউটনের প্রথম গতিসূত্র থেকে লিখলাম। তাহলে এখান থেকে আমরা কখনোই W আর T একই অর্থাৎ সমান লিখতে পাচ্ছি না। W ≠ T। তাহলে একই ঘটনা দেখো, ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আছে যে ব্যক্তি, তার সাপেক্ষে এটা হচ্ছে, আর লিফটের মধ্যে যে ব্যক্তি আছে তার সাপেক্ষে এই রেজাল্ট। তাহলে নির্দেশতন্ত্রের উপর নির্ভর করছে। তাহলে এখানে পরিষ্কার নিউটনের প্রথম গতিসূত্র কোনো একটি নির্দেশতন্ত্রে খাটছে না, বা সাধারণভাবে যদি বলি নিউটনের প্রথম গতিসূত্র যে নির্দেশতন্ত্রে খাটে না সেই নির্দেশতন্ত্রকে আমরা বলবো নন ইনার্শিয়াল ফ্রেম, অজড়ত্ব নির্দেশতন্ত্র। আর যে নির্দেশতন্ত্রে নিউটনের প্রথম গতিসূত্র খাটে সেই নির্দেশতন্ত্রকে আমরা বলবো ইনার্শিয়াল ফ্রেম বা জড়ত্ব নির্দেশতন্ত্র। অর্থাৎ যে নির্দেশতন্ত্রে নিউটনের তিনটি গতিসূত্রই খাটে
তাকে আমরা বলবো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, অর্থাৎ জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর যে নির্দেশতন্ত্রে নিউটনের 3টি গতিসূত্রই খাটে না, সেই নির্দেশতন্ত্রকে আমরা বলবো নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। ক্লিয়ার? অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে সাধারণত ওয়ালিক বল অর্থাৎ সিউডো ফোর্সের ধারণা আমরা সার্কুলার মোশন যখন পড়াবো তখন পাবো। তখন এই যে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বিষয়টি ক্লিয়ার হবে। এবার আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি পাই, যে আসলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের ধারণা পাচ্ছি, আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে সেই বলের পরিমাপ করতে পারবো। যেমন ধরো কোনো একটি বস্তুকণা, সেই বস্তুকণার ভর কত, মনে করি এম। তাহলে এম ভরের বস্তুকণা কোনো এক সময় তার বেগ মনে করি ইউ। তাহলে টি সময় ধরে চলার পর তার বেগ কত হলো, মনে করি ভি হলো। তাহলে সেই বস্তুকণার প্রাথমিক বেগ কত, ইউ, অন্তিম বেগ কত, ভি। এই যে বেগের পরিবর্তন সেটা কতটুকু সময় হয়েছে, মনে করি টি সময় হয়েছে। তাহলে ওই বস্তুকণার ত্বরণ কত হবে, তাহলে ওই বস্তুকণার ত্বরণ আমরা এখান থেকে বের করতে পারবো। দেখো প্রথম অবস্থায় ওই বস্তুকণার ভরবেগ কত, ভরবেগ মানে ভর ইন্টু বেগ, এই গুণফলকে আমরা ভরবেগ বলি। তাহলে ভর এবং বেগের সমন্বয়ে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে আমরা বলবো ভরবেগ। এই ভরবেগ মূলত এখানে লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ আমরা আলোচনা করছি। পরবর্তীতে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম আলোচনা করব। তাহলে প্রাথমিক ভরবেগ কত, ভর ইন্টু বেগ, তাহলে এম ইন্টু ইউ। ক্লিয়ার? তাহলে অন্তিম ভরবেগ কত, এম ইন্টু ভি, তাহলে অন্তিম ভরবেগ। তাহলে ভরবেগের পরিবর্তন কত, এম ভি মাইনাস এম ইউ। ভরবেগের পরিবর্তনের হার কত, টাইম দিয়ে ভাগ করো, ভরবেগের পরিবর্তনের হার। এই যে ভরবেগের পরিবর্তনের হার কার সঙ্গে সমানুপাতিক হয়, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে আমরা জানি প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যদি এফ হয় তাহলে এফ ভ্যারিজাস এম ভি মাইনাস এম ইউ বাই টি। এই যে সমানুপাতিক চিহ্নকে তুলতে হলে একটা ধ্রুবক লাগে, সেটাকে মনে করি কে। তাহলে আমরা লিখতে পারবো এফ সমান কে ইন্টু, এখান থেকে এম কমন নাও, তাহলে এম কমন নিলে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি মাইনাস ইউ বাই টি তো বেগের পরিবর্তনের হার। তাহলে বেগের পরিবর্তনের হার ভি মাইনাস ইউ বাই টি সমান আমরা কি লিখি, ত্বরণ এ। তাহলে এফ সমান আমরা কি লিখব, কে ইন্টু এম এ। তাহলে আমরা কি পেলাম, এফ সমান হচ্ছে কে ইন্টু এম এ। এখন এই যে ভর, একক ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে একক ত্বরণ সৃষ্টি হয়, সেই বলকে আমরা যদি একক ধরি তাহলে কে সমান কত হবে, অর্থাৎ এম কত 1, এ কত 1, তাহলে এফ কত হবে 1। তাহলে কে সমান কত হবে, কে সমান হবে 1। তাহলে আমরা লিখতে পারবো এফ সমান এম ইন্টু এ। তাহলে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল এফ সমান ওই বস্তুর ভর ইন্টু ওই বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয়েছে অর্থাৎ এ। তাহলে এফ সমান হচ্ছে এম ইন্টু এ। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পেলাম, প্রযুক্ত বল এফ সমান হচ্ছে এম ইন্টু এ। এখন যদি কোনো বস্তুর ভর পরিবর্তনশীল হয়, যেমন ধরো রকেট মোশনের ক্ষেত্রে ভর পরিবর্তনশীল হয়, সেই ক্ষেত্রে আমরা এফ সমান এম এ লিখতে পারবো না। তখন কি লিখতে হবে, এফ সমান ভরবেগের পরিবর্তনের হার, এই তো ডিপি ডিটি। পিটা কি, পিটা হচ্ছে ভরবেগ, এটা পি সমান হচ্ছে এম ভি। তাহলে আমরা লিখব ডি ডিটি অফ এম ভি। স্যার এই যে রেজাল্ট, এই রেজাল্টকে যদি আমরা ভেক্টর ফর্মে লিখি তাহলে কি হবে, বল একটি ভেক্টর কোয়ান্টিটি,
ত্বরণ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ত্বরণকে ভর দিয়ে গুণ করলে আমরা বল পাচ্ছি, তাহলে বলের দিক হবে ত্বরণের দিক যেই দিকে হবে সেই দিকে। এখন এই যে বল ভেক্টর রাশি, তাহলে ত্রিমাত্রিক দেশে যে কোনো ভেক্টরকে আমরা লিখতে পারি, এখানে এফ বল ভেক্টর, তাহলে এফ সমান আমরা লিখতে পারবো আই ইন্টু এফ এক্স প্লাস জে ইন্টু এফ ওয়াই প্লাস কে ইন্টু এফ জেড। ত্বরণকে আমরা লিখতে পারবো এ সমান হচ্ছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে দেখো আয়ের কোফিসিয়েন্ট এফ এক্স, আয়ের কোফিসিয়েন্ট এম ইন্টু এ এক্স, যদি তুলনা করি তাহলে কত হবে এফ এক্স সমান এম ইন্টু এ এক্স। এফ ওয়াই সমান কত লিখতে পারবো এম ইন্টু এ ওয়াই। এফ জেড সমান লিখতে পারবো এম ইন্টু এস জেড। ক্লিয়ার? তাহলে ত্রিমাত্রিক দেশে আমরা ফোর্স বা বলকে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো। ক্লিয়ার? তাহলে বলের একক কি আমরা জানবো। দেখো এসআই পদ্ধতিতে বলের একক কি নিউটন, সংক্ষেপে আমরা এম দিয়ে প্রকাশ করি, তাই তো। আর সিজেস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। তাহলে 1 নিউটন সমান আমরা লিখতে পারবো, দেখো বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ, তাহলে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা 1 ডাইন মানে আমরা লিখতে পারবো 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 নিউটন বল কি পরিমাণ বল আমরা ডিফাইন করতে চাইলে কি হবে, যে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই বলকে বলবো 1 নিউটন। আর 1 ডাইনের সংজ্ঞা কি দেব, 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়। আর এফপিএস পদ্ধতিতে বলের একক কি, এফপিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে পাউন্ডাল। 1 পাউন্ডাল সমান আমরা লিখতে পারবো 1 পাউন্ড, পাউন্ডকে আমরা এলবি সংক্ষেপে বলি, 1 পাউন্ড ইন্টু 1 ফিট পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে 1 পাউন্ডাল সমান হচ্ছে 1 পাউন্ড ইন্টু 1 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 পাউন্ডালের সংজ্ঞা আমরা কীভাবে দেব, যে 1 পাউন্ড ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 1 ফিট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই বলকে বলা হবে 1 পাউন্ডাল। সাধারণত এই নিউটন এবং ডাইন এই দুটি একককে পরম একক বলা হয়। কেন পরম একক বলা হচ্ছে, কারণ হচ্ছে মহাবিশ্বের যে কোনো জায়গায় নিউটন এবং ডাইন এর মানের কোনো পরিবর্তন হবে না, যদিও পাউন্ডালেরও কোনো পরিবর্তন হয় না। সাধারণত নিউটন এবং ডাইনকে পরম একক বা অ্যাবসোলিউট ইউনিট বলা হয়। আর একটি একক, এটা হচ্ছে অভিকর্ষীয় একক বা গ্র্যাভিটেশনাল ইউনিট। সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। এখন কোনো অঞ্চলে অভিকর্ষ ত্বরণ যদি বেশি হয় বা কম হয়, তাহলে অভিকর্ষ ত্বরণের উপর গ্র্যাভিটেশনাল ইউনিট নির্ভর করে, সেই জন্য আমরা তাকে পরম একক বলতে পারি না। এখন আমরা এই নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করব এবং এই যে পাউন্ডাল আর ডাইনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করব। দেখো 1 নিউটন সমান আমরা কি লিখব, 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 কিলোগ্রাম মানে কত, 1000 গ্রাম ইন্টু 1 মিটার মানে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটাকে লিখতে পারবো, দেখো 1000 ইন্টু 100, তারপরে 10 টু দি পাওয়ার 5 কি হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ইন্টু 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এভাবে লেখা যাবে। এইটা আসলে কি 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা তো হচ্ছে ডাইন, 1 ডাইন। তাহলে কত হবে 10 টু দি পাওয়ার 5 ডাইন।
ক্লিয়ার? দেখো 1 পাউন্ডাল, 1 পাউন্ডাল সমান 1 পাউন্ড ইন্টু 1 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 পাউন্ড সমান কত হয় এটা মনে রাখতে হবে। 1 পাউন্ড সমান হচ্ছে 453.6 গ্রাম। মনে রাখার চেষ্টা করো, 453.6 গ্রাম। 1 ফিট সমান কত হয়? 30.48 সেন্টিমিটার। এই দুটো রেজাল্ট মনে রাখতে হবে। তার মানে হচ্ছে 30.48 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে হবে 13,825.7। তাহলে কি হচ্ছে? ইন্টু 1 গ্রাম ইন্টু 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এই যে 1 গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার, এইটা কত হবে? এইটা মানে তো ডাইন, তাহলে কত হচ্ছে? 13,825.7 ডাইন। তাহলে 1 পাউন্ডাল সমান হচ্ছে 13,825.7 ডাইন। ক্লিয়ার?